আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যেটাকে ইন্টারন্যাশনাল কনসার্ন বলা হয়। সেটা হচ্ছে কি রিফিউজি। ঠিক আছে, আমরা রিফিউজি ল এর আন্ডারে রিফিউজি কাকে বলে, রিফিউজি কারা হয় এবং কারা হচ্ছে রিফিউজি স্ট্যাটাস ক্লেম করতে পারে এবং কারা রিফিউজি স্ট্যাটাস ক্লেম করতে পারবে না এবং কারা রিফিউজি স্ট্যাটাস পাওয়ার পরেও একটা সার্টেন সময়ের পরে কিছু সার্টেন সার্কামস্টেন্সের কারণে তাদের রিফিউজি স্ট্যাটাসটা আর থাকবে না, সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। তো আমাদের আলোচনার মূল বিষয়টা কি থাকবে, যে রিফিউজি শব্দটা। আমরা মোটামুটি গ্লোবালাইজেশনের যুগে সবাই রিফিউজি শব্দটার সাথে পরিচিত কম বেশি, কেননা আমাদের দেশ এবং ইন্টারন্যাশনালি রিফিউজির যে বিষয়টা, বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত অবস্থা, তাছাড়া হচ্ছে ইন্টারনাল কনফ্লিক্ট ইত্যাদির কারণে, পলিটিক্যাল অপিনিয়ন, রিলিজিয়াস ইত্যাদি কারণে আমরা যে বিষয়গুলো দেখতে পাই যে মানুষ এক দেশ থেকে অন্য দেশে গিয়ে আশ্রয় গ্রহণ করছে তাদের জীবন বাঁচানোর তাগিদে, তাদের জীবনের ভয়ে তারা সেই দেশে থাকতে পারছে না, যার কারণে সে অন্য দেশে আশ্রয় নিচ্ছে। আশ্রয় নিয়ে তারা শরণার্থী বা রিফিউজি হিসেবে মানে তারা স্ট্যাটাসটা ক্লেম করে। যেমন আমরা যদি আমাদের সব থেকে পরিচিত যে বিষয়টা দেখি, 1971-এ আমাদের যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়, তখন আমাদের যে বাংলাদেশ, পূর্ব পাকিস্তানের যে সাধারণ জনগণ ছিল তারা অনেকেই হচ্ছে ভারতে শরণার্থী হিসেবে, রিফিউজি হিসেবে আশ্রয় প্রার্থনা করে এবং ভারত আমাদেরকে রিফিউজি প্রোটেকশন অর্থাৎ শরণার্থী হিসেবে আমাদেরকে সুরক্ষা প্রদান করে। তো এরকম বিশ্বে আরো অনেক মানে পূর্ব থেকেই হচ্ছে এরকম যে রিফিউজির যে বিষয়টা, শরণার্থীর যে বিষয়টা, তারা যখন কোনো ব্যক্তি তাদের প্রাণের ভয়ে অন্য কোনো জায়গায় আশ্রয় নিতে চায়, সে যে তার যে কান্ট্রি অফ অরিজিন, সে যে দেশে জন্মগ্রহণ করছে, সে দেশের ন্যাশনালিটি তার আছে, সেই দেশে সে থাকতে পারতেছে না। হ্যাঁ, সে তার এই দেশে থাকতে গেলে সে ফিল করতেছে যে সে এখানে সুরক্ষা পাবে না, তখন সে অন্য একটা সুরক্ষিত জায়গায়, সুরক্ষিত দেশে সে আশ্রয় প্রার্থনা করে অ্যাজ এ রিফিউজি হিসেবে। তাছাড়া আমরা যদি আরেকটা দেখি যে রোহিঙ্গা, আমাদের দেশের যে অবস্থান, যে রোহিঙ্গারা কিন্তু মায়ানমারের অধিবাসী। তারা হচ্ছে মায়ানমার আরাকান থেকে যখন রিলিজিয়াস পার্সপেক্টিভে তাদেরকে অত্যাচার করা হয়, তারা যখন ফিল করতে পারে যে তাদের এখানে ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন তাদের দেশে আছে, যারা হচ্ছে আরাকানের যে মুসলিম যারা আছে তাদেরকে হচ্ছে মায়ানমারের প্রশাসন অত্যাচার করছে, আগুন জ্বালিয়ে পড়ার মতো এরকম অবস্থা, তখন তারা কি করে ওই মায়ানমার থেকে বাংলাদেশে হচ্ছে শরণার্থী হিসেবে, রিফিউজি হিসেবে আশ্রয় প্রার্থনা করে। আশ্রয় প্রার্থনা করার পর বাংলাদেশ সরকার হচ্ছে মায়ানমারের ওই আরাকানের যে অধিবাসী আছে রোহিঙ্গা, তাদেরকে হচ্ছে কি আমাদের দেশে হচ্ছে কি আশ্রয় প্রদান করে। তারা আমাদের দেশে এখন রোহিঙ্গা স্ট্যাটাস হিসেবে আছে তারা, এবং তাদেরকে হচ্ছে রিফিউজি স্ট্যাটাস তারা ক্লেম করে আছে এবং তাদেরকে সেই রিফিউজি প্রোটেকশনটা কিন্তু আমাদের দেশ থেকে দেওয়া হচ্ছে। এটাই নিয়ম, কেননা বিশ্বের মধ্যে যে অবস্থান, আমরা যদি এক দেশ আরেক দেশকে এরকম করে সাপোর্ট না করি, তখন কিন্তু সেটা জাস্টিস আমরা কিন্তু পাবো না, বিশ্বে এক বিলুপ্ত অবস্থা এরকম হয়ে যাবে। তো এরকম আরো পূর্ব ইতিহাস থেকে, যেমন প্রথম বিশ্বযুদ্ধের সময় রিফিউজিরা এক দেশ থেকে অন্য দেশে শরণার্থী হিসেবে, রিফিউজি হিসেবে আশ্রয় প্রার্থনা করলে তারা আশ্রয় দেয়। তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো এটা ব্যাপক হারে মানে লক্ষ্য করা যায়। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতেই হচ্ছে রিফিউজির যে বিষয়টা সেটা ব্যাপক আকারে ধারণ করে। রিফিউজির যে টার্ম কন্ডিশন কনসার্নটা সেটা ব্যাপক আকারে ধারণ করে কখন থেকে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। তো এর পরবর্তীতে ইউনাইটেড নেশনস এর একটা সংস্থা, তারা হচ্ছে বিভিন্ন তো কনভেনশন করে, ইন্টারন্যাশনাল কনভেনশন করে। তো পরবর্তীতে দেখা গেল কি 1951 সালে 1951-এ একটা কনভেনশন তারা তৈরি করলো। সেই কনভেনশনটার নাম হচ্ছে কি কনভেনশন রিলেটিং টু দ্য স্ট্যাটাস অফ রিফিউজি। আবার বলি, কনভেনশনটার নাম কনভেনশন রিলেটিং টু দ্য স্ট্যাটাস অফ রিফিউজি। ওই কনভেনশনের আর্টিকেল 1 এর ক্লজ 2-তে বলছে কি, ওই কনভেনশনের আর্টিকেল 1 এর ক্লজ 2-তে যে রিফিউজি যে টার্মটা, সেই রিফিউজির ডেফিনেশনটা বলে দিছে যে এরকম, এটা হচ্ছে একটা রিফিউজির ডেফিনেশন। তো কোথায় বলে দিছে, আমি আবার যদি বলি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন একটা ইউনাইটেড নেশনস এর বিভিন্ন সংস্থা, তাছাড়া হচ্ছে বিভিন্ন কনভেনশন, ইন্টারন্যাশনাল কনভেনশন গুলো যখন হচ্ছিল, তখন এই কনভেনশনের একটা কনভেনশন ছিল কি কনভেনশন রিলেটিং টু দ্য স্ট্যাটাস অফ রিফিউজি, 1951 কনভেনশন রিলেটিং টু দ্য স্ট্যাটাস অফ রিফিউজি।
এই কনভেনশনের আর্টিকেল 1 এর ক্লজ 2 তে হচ্ছে রিফিউজি যে টার্মটা আছে সেই রিফিউজির ডেফিনেশনটা দিয়ে দিছে। আমরা এখন রিফিউজির সেই ডেফিনেশনটা দেখার চেষ্টা করব। তো এই কনভেনশন অনুযায়ী রিফিউজির ডেফিনেশনটা যদি দেখি তাহলে এখানে বলছে কি a refugee is a person who owning to well founded fear of persecution। হ্যাঁ, এই শব্দটা আমরা যদি দেখি যে well founded fear of persecution, হ্যাঁ, এই কয়েকটা গ্রাউন্ড ভেঙে ভেঙে আমরা যদি পড়ি তাহলে খুবই সহজ হবে। A refugee is a person who owning well founded fear of persecution, মানে well founded fear of persecution। fear of persecution মানে কি, মানে অত্যাচারিত হওয়ার ভয় তার কাছে আছে এবং সেটা ওয়েল ফাউন্ডেড মানে সুপরিচিত ভাবে একটা এস্টাবলিশড বিষয়। ওয়েল ফাউন্ডেড দুই ভাবে হতে পারে, ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ পারসিকিউশন দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে সাবজেক্টিভ ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ পারসিকিউশন আর একটা হচ্ছে অবজেক্টিভ ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ পারসিকিউশন। এখানে যেমন বিষয়গুলো হতে পারে কি, যে আমি যেই দেশে আছি, যেমন 1971 কথা যদি আমরা চিন্তা করি, যেমন যারা বাংলাদেশে ছিল তখন তারা যদি ইন্ডিয়ার কাছে হচ্ছে ফেয়ার অফ পারসিকিউশন দাবি করে তারা রিফিউজি স্ট্যাটাস ক্লেম করে, তখন কিন্তু তারা দেখতে পাচ্ছিল যে বাংলাদেশের অবস্থান, যে এখানে যদি তারা থাকে তবে তাদেরকে হচ্ছে কি অত্যাচার করা হচ্ছে, গুলি করা হচ্ছে, রেপ, তাছাড়াও মানে নির্বিচারে হত্যা করা হচ্ছে। তখন যেই ফেয়ার অফ পারসিকিউশন একজন ব্যক্তি, আমি ইন্ডিভিজুয়াল পারসন, আমি যদি ফিল করতে পারতেছি যে আমি যদি এই দেশে থাকি তাহলে আমাকে গুলি করে মেরে ফেলবে, এটা আমার একটা ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ পারসিকিউশন। এখানে আমি দেখতে পাচ্ছি এবং এটা প্রমাণিত, প্রুভড, যে আমি এই জায়গায় থাকলে আমাকে এই অবস্থায় তারা মেরে ফেলবে, আমার প্রাণের হুমকি এখানে আছে। তো এরকম ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ পারসিকিউশন যদি থাকে কয়টা গ্রাউন্ডে, এই 5টা গ্রাউন্ডে। 5টা গ্রাউন্ডগুলো কি কি, একটা হচ্ছে রেস, গোত্র, সে কোনো একটা গোত্রের অধিবাসী বলে তার হচ্ছে এই জায়গায় থাকাটা হচ্ছে তার জন্য লাইফ রিস্ক, তার ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন হচ্ছে সে এখানে অত্যাচারিত হতে পারে। কি জন্য, হ্যাঁ, একটা রেসের অথবা গোত্রের কারণে, অথবা রিলিজন, নির্দিষ্ট কোনো স্পেসিফিক কোনো ধর্মের কারণে, সে একজন স্পেসিফিক ধর্মের অনুসারী, যার কারণে সে এই জায়গায় সে ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশনটা সে ফিল করছে। যেমন আরাকানের মুসলিমরা হচ্ছে একটা নির্দিষ্ট গোত্র, মুসলিম গোত্র, তারা কিন্তু মুসলিম হিসেবে আছে বলেই কিন্তু তাদের কিরকম ভাবে টর্চার বা অত্যাচার করা হচ্ছিল আরাকানে। তারপর হচ্ছে কি ন্যাশনালিটি, সে একটা স্পেসিফিক জাতীয়তা সে ইনটাইটেল করছে, তার কারণে সে ওই জায়গায় থাকাটা ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ পারসিকিউশন হিসেবে সে দেখছে। যেমন 1971 সালে বাংলাদেশি যারা ছিল, মানে পূর্ব পাকিস্তানের যারা ছিল, যারা বাঙালি ছিল, এই তারা পূর্ব পাকিস্তানের যারা ন্যাশনালিটি ছিল, তারা কিন্তু ওই জায়গায় থাকতে তারা ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ পারসিকিউশন ফিল করছিল, যে আমি যদি এখানে থাকি আমার ন্যাশনালিটি এটা আমাকে মেরে ফেলতে পারে। তারপর হচ্ছে কি মেম্বার্স অফ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ, যদি কোনো ব্যক্তি কোনো পার্টিকুলার কোনো নির্দিষ্ট সোশ্যাল গ্রুপের মেম্বার হয় যার কারণে তার হচ্ছে প্রাণনাশের হুমকি থাকতে পারে, তবে সে ব্যক্তি হচ্ছে কি এই রিফিউজির ডেফিনেশনের মধ্যে পড়বে। তারপর হচ্ছে কি পলিটিক্যাল অপিনিয়ন, সে যদি কোনো একটা নির্দিষ্ট পলিটিক্যাল অপিনিয়ন সে এক্সারসাইজ করে, অপিনিয়ন সে গেইন করে, তখন সে কি করবে, এই কারণে সে হচ্ছে তার ওই জায়গায় ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ পারসিকিউশনটা সে ফিল করছে, কেননা আমি এই পলিটিক্যাল অপিনিয়নটা মানি বিদায় আমার হচ্ছে এরকম টর্চার বা নির্যাতনের ভয় বা হুমকি হতে পারে। ঠিক আছে, এরকম একটা ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন সে পায়। তো এখানে আমরা যেটা দেখলাম যে এ রিফিউজি ইজ এ পারসন, একজন রিফিউজি বা শরণার্থী হচ্ছে ওই ব্যক্তি হু ওনিং, যে ওন করে টু ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন, মানে একটা প্রতিষ্ঠিত হচ্ছে ভয়, ফিয়ার অফ পারসিকিউশন, বিকজ অফ কোন কোন কারণে, রেস, রিলিজন, ন্যাশনালিটি, মেম্বার্স অফ এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ এন্ড পলিটিক্যাল অপিনিয়ন। এই 5টা কারণে কোন ব্যক্তি যদি ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশনটা সে ফিল করে, তখন এবং এর কারণে যদি সে ইজ আউটসাইড হিজ কান্ট্রি অর হিজ অর হার কান্ট্রি অফ অরিজিন, যার কারণে এই ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন এই 5টা যে কোনো একটা অথবা 5টাই হতে পারে, যে কোনো একটা কারণে সে ওই ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন সে ফিল করে, এবং যার কারণে সে আউটসাইড হিজ কান্ট্রি অফ অরিজিন, যেখানে সে জন্মগ্রহণ করছে, যেটা তার মাতৃভূমি, যেটা তার জায়গা, হ্যাঁ, যেটা তার ন্যাশনালিটি, সে যে জায়গায় ন্যাশনালিটি জাতীয়তা তার আছে, যে জায়গায় তার জন্ম, তার স্থান, সেই জায়গা থেকে সে অন্য জায়গায় স্থানান্তরিত হয় এবং সে এই জায়গায় থাকতে পারতেছে না, এন্ড is unable or unwilling to return there for fear of persecution, এবং সে তার ওই জায়গাটায় যেখানে তার কান্ট্রি অফ অরিজিন সেখানে সে ফেরত যাইতে পারতেছে না,
এবং ফেরত যেতে চায় না, কেননা তার ওই ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশনটা আছে। কয়টা গ্রাউন্ডে? এই 5টা গ্রাউন্ডে যে কোনো একটা হতে পারে, 2টা হতে পারে বা 5টাই হতে পারে। তবে ওই ব্যক্তিকে বলবে হচ্ছে কি রিফিউজি। এখন একজন ব্যক্তি হচ্ছে সে কাজের কারণে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছে, তাহলে কি তাকে রিফিউজি বলা যাবে কিনা? না, তখন সে একজন মাইগ্রেন্ট ওয়ার্কার হিসেবে যাবে। কিন্তু রিফিউজি হবে কোন কারণে? যদি একজন ব্যক্তি ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন ফিল করে এই 5টার যে কোনো একটা অথবা 5টা কারণে, এবং যার কারণে সে অন্য দেশে আশ্রয় প্রার্থনা করে, অন্য দেশে থাকে, এবং সে ভয় করে বা সে চায় না তার ওই কান্ট্রি অফ অরিজিনে ফেরত যেতে। তো এটা হচ্ছে 1951 কনভেনশন রিলেটিং টু দ্য স্ট্যাটাস অফ রিফিউজির অনুযায়ী রিফিউজির ডেফিনেশনটা। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং নোটও করে নিতে পারেন। এটা এক্সাক্ট ডেফিনেশন সেম এটাই। এখন আমরা দেখব, আমরা তো রিফিউজির ডেফিনেশনটা দেখে ফেললাম, বা রিফিউজি কাকে বলে সেটা আমরা এখন আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছেন। এখন আমরা দেখব কোন কোন ব্যক্তি বা কি কারণে হচ্ছে একজন ব্যক্তি একজন রিফিউজি স্ট্যাটাস পেতে পারে। এখন তো এটা তো আমরা রিফিউজির ডেফিনেশন দেখলাম, এই ডেফিনেশনের মধ্যে কিন্তু ইনক্লুড আছে যে কোন কারণে একজন ব্যক্তি রিফিউজি স্ট্যাটাসটা পাবে। এখন আমরা যদি এই ইনক্লুশন ক্রাইটেরিয়া গুলো দেখি যে কোন কোন কারণে একজন ব্যক্তি রিফিউজি স্ট্যাটাসটা পাইতে পারে। এখানে বললো টাইটেলটা কি, ইনক্লুশন ক্রাইটেরিয়া ফর রিফিউজি স্ট্যাটাস। এখানে যে আমাদের ডেফিনেশন থেকে আমরা বুঝতে পারি যে ইনক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমটা হচ্ছে কি ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন। ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন, যদি কোনো ব্যক্তির ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন থাকে তখনই সে রিফিউজি স্ট্যাটাসটা ক্লেম করতে পারবে, সে রিফিউজি বা শরণার্থীর আওতাভুক্ত হবে। যদি ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন এই টার্মটা যদি মিসিং থাকে, তবে কোনো ব্যক্তি রিফিউজি স্ট্যাটাস ক্লেম করতে পারবে না এবং রিফিউজি প্রোটেকশনও সে ক্লেম করতে পারবে না। তারপর আছে কি ক্রসিং ইন্টারন্যাশনাল বর্ডার্স। ওই যে ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশনের কারণে সে কি করবে, তার যে কান্ট্রি অফ অরিজিন আছে এখান থেকে সে অন্যত্র ক্রসিং ইন্টারন্যাশনাল বর্ডার, সে তার এই যে এরিয়া আছে, তার স্টেট, সে যে স্টেটের আওতাভুক্ত, যে স্টেটের তার কান্ট্রি অফ অরিজিন, সেই কান্ট্রি অফ অরিজিন থেকে সে অন্য স্টেটে কি স্থানান্তরিত হবে এবং সে অন্য স্টেটে আশ্রয় প্রার্থনা করবে, জায়গা মানে তার ফিয়ার অফ পারসিকিউশনের কারণে সে অন্য স্টেটে যাবে। এবং ইনএবিলিটি অর আনউইলিংনেস টু রিটার্ন, এবং সে ওই তার কান্ট্রি অফ অরিজিনে সে ফেরত যেতে চায় না এবং ফেরত যেতে পারে না। কোন কারণে? ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশনের কারণে। কোন কোন গ্রাউন্ডে? এই যে 5টা গ্রাউন্ডের যে কোনো একটা অথবা অনেকগুলো অথবা সবগুলা। এই কারণে সে ওই তার কান্ট্রি অফ অরিজিন যেটা আছে সেখানে সে ফেরত যেতে চায় না। তখনই একজন ব্যক্তি রিফিউজি প্রোটেকশনের আওতায় সে রিফিউজি প্রোটেকশন চাইতে পারে এবং রিফিউজি সে ক্লেম করতে পারে এবং সে রিফিউজি ডেফিনেশনের মধ্যে পড়বে। তো আমরা দেখলাম কি যে কোন কোন ক্রাইটেরিয়ার পরে একজন ব্যক্তি রিফিউজি স্ট্যাটাস বা রিফিউজি প্রোটেকশন ক্লেম করতে পারে। এক নাম্বার কারণ হচ্ছে ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন। কোন কোন কারণে? এই ডেফিনেশনের 5টা কারণে। 2 নাম্বার গ্রাউন্ড হচ্ছে কি, সে হচ্ছে ক্রসিং ইন্টারন্যাশনাল বর্ডার, সে তার কান্ট্রি অফ অরিজিন থেকে অন্য আরেকটা দেশে, অন্য একটা স্টেটে সে বর্ডার ক্রস করছে। এবং ইনএবিলিটি অর আনউইলিংনেস টু রিটার্ন হিজ কান্ট্রি অফ অরিজিন, এবং সে তার ওই যে কান্ট্রি অফ অরিজিন যেটা আছে সেখানে সে ফেরত যেতে চায় না, কারণ তার ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশনটা আছে, সে অত্যাচারিত হওয়ার ভয় সে পায় এবং তার ওইখানে ক্ষতি হতে পারে, ও প্রাণনাশ হতে পারে অথবা তাকে টর্চার ইত্যাদি বিভিন্ন প্রকারের মানে নির্যাতন অত্যাচারের ভয়ে সে ফেরত যেতে চায় না বা পারে না। তখন ওই ব্যক্তি কি রিফিউজির যে ক্রাইটেরিয়া আছে স্ট্যাটাস অফ রিফিউজি, সেই ক্রাইটেরিয়ার মধ্যে সে পড়বে এবং সে ওই যে রিফিউজি কনভেনশন আছে, কনভেনশন রিলেটিং টু দ্য স্ট্যাটাস অফ রিফিউজি 1951, ওই কনভেনশনের আন্ডারে সে একজন রিফিউজি হিসেবে গণ্য হবে। এখন আমরা দেখব কোন কোন কারণে একজন ব্যক্তি যদি ওই 5টা গ্রাউন্ডের কোন একটা গ্রাউন্ড থাকে অথবা 5টা গ্রাউন্ডেই থাকে, এরপরেও সে রিফিউজি স্ট্যাটাসটা ক্লেম করতে পারবে না, সে রিফিউজি স্ট্যাটাস থেকে এক্সক্লুশন হয়ে যাবে, তাকে এক্সক্লুড করে দিবে। কোন কারণে সে এক্সক্লুড হয়ে যাবে সেই গ্রাউন্ডগুলা কথা বলা আছে কোথায়? 1951 কনভেনশন টু দ্য স্ট্যাটাস অফ রিফিউজি আর্টিকেল 1 ক্লজ F এ বলছে, ঠিক আছে? এখানে বলছে কি যে কমিটেড সিরিয়াস ক্রাইমস, যদি সেই ব্যক্তি ওই দেশে কোনো একটা সিরিয়াস ক্রাইম করে আসে, সে তার কান্ট্রি অফ অরিজিনে এমন একটা ক্রাইম করলো যেটা হচ্ছে
মানে ওয়ার ক্রাইম হতে পারে অথবা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হতে পারে, এরকম ব্যাপক মানে মারাত্মক জেনোসাইড হতে পারে, এরকম কোনো ক্রাইম করে আসছে, আইসা সে অন্য দেশে হচ্ছে আশ্রয় প্রার্থনা করছে, তখন সে ওই রিফিউজি স্ট্যাটাস থেকে এক্সক্লুড হয়ে যাবে। কি সিরিয়াস ক্রাইম হতে পারে কোনগুলা? ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, ওয়ার ক্রাইম, জেনোসাইড ইত্যাদি এরকম হিনিয়াস ক্রাইম যেগুলো আছে, সে এইরকম হিনিয়াস ক্রাইম যদি করে আসে তখন তার রিফিউজি স্ট্যাটাসটা এক্সক্লুড হয়ে যাবে, সে চাইতেই পারবে না। তারপর আছে কি কমিটেড নন পলিটিক্যাল ক্রাইম, সে যদি কোনো প্রকারের নন পলিটিক্যাল ক্রাইম করে থাকে ওই স্টেটে, তখন সে ওই কান্ট্রি অফ অরিজিনে থেকে সে বর্ডার ক্রস করলেও এরকম গ্রাউন্ড থাকলেও সে পরবর্তীতে রিফিউজি স্ট্যাটাসটা পেতে পারবে না। তার রিফিউজি স্ট্যাটাসটা পেতে গেলে যে ক্রাইটেরিয়া প্রয়োজন সেখান থেকে সে এক্সক্লুড হয়ে যাবে। তারপর আছে কি এঙ্গেজড ইন অ্যাক্টস কন্ট্রারি টু দ্য পারপাস এন্ড প্রিন্সিপালস অফ দ্য ইউনাইটেড স্টেটস, ওই যে রিফিউজি স্ট্যাটাসটা প্রদান করবে ইউনাইটেড স্টেটসে কনভেনশন রিলেটিং ধারা, তখন ওই ব্যক্তি যদি এমন কোনো কাজ করে যে কাজটা হচ্ছে কি ইউনাইটেড নেশন যেটা আছে, ইউনাইটেড নেশনের যে পারপাস এবং উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যের সাথে মানে কন্ট্রাডিক্ট করে, এরকম কোনো কাজ করে আসছে বা এখন কাজ করছে, তখন ওই ব্যক্তি হচ্ছে কি রিফিউজি স্ট্যাটাসটা থেকে এক্সক্লুড হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা দেখব হচ্ছে কি সিসেশন অফ রিফিউজি স্ট্যাটাস। সিসেশন ক্রাইটেরিয়া কি কি আছে, যে কোন কোন কারণে একজন ব্যক্তি রিফিউজি স্ট্যাটাসটা অলরেডি পাইছে, এই গ্রাউন্ডে দিয়া ইনক্লুশন ক্রাইটেরিয়া সে অলরেডি রিফিউজি স্ট্যাটাসটা সে পেয়ে গেছে এবং রিফিউজি প্রোটেকশনও সে পাচ্ছে, কিন্তু এখন কোন কারণে সে হচ্ছে ওই রিফিউজি স্ট্যাটাসটা আর পাবে না, আর হচ্ছে সে রিফিউজি প্রোটেকশন গুলোও পাবে না, সেই কারণগুলা কি, কোন সার্কামস্টেন্সের কারণে? কয়েকটা সার্কামস্টেন্সের কথা বলা আছে কোথায়? 1951 কনভেনশন রিলেটিং টু দ্য স্ট্যাটাস অফ রিফিউজি আর্টিকেল 1 + 3 তে এখানে বলছে কি যে কোন কোন কারণে তার রিফিউজি স্ট্যাটাসটা টার্মিনেট হয়ে যাবে, সেগুলো হচ্ছে কি ভলান্টারি রিসেটেলমেন্ট এক নাম্বার কারণ। সেটা হচ্ছে কি যে সে যদি তার কান্ট্রি অফ অরিজিনে স্বেচ্ছায় ফেরত যেতে চায়, তার ওই দেশের সার্কামস্টেন্স কন্ডিশনগুলা চেঞ্জ হয়ে গেছে এবং সে নিজে উইলিংলি সে তার কান্ট্রি অফ অরিজিনে ফেরত যেতে চায়, ভলান্টারি রিসেটেলমেন্ট, সে যদি ফেরত যেতে চায় তখন তার ওই যে রিফিউজি প্রোটেকশন গুলো ছিল এবং রিফিউজি স্ট্যাটাস যেটা ছিল সেটা টার্মিনেট হয়ে যাবে, আর থাকবে না। তারপর হচ্ছে কি রিঅ্যাকুইজিশন অফ ন্যাশনালিটি, সে যদি তার ওই কান্ট্রি অফ অরিজিনে ফেরত গিয়ে এবং যদি ওইখানে ন্যাশনালিটি সে আবার গেইন করে, সে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় গেছিল হচ্ছে ফিয়ার অফ পারসিকিউশনের কারণে, পরবর্তীতে ওইখান থেকে সে সার্কামস্টেন্স চেঞ্জ হয়ে যাওয়ার কারণে সে আবার আসছে, আইসা তার বাংলাদেশের ন্যাশনালিটি নিয়ে নিছে, তখন আর ওইখানে সে রিফিউজি হিসেবে রিফিউজি স্ট্যাটাসটাও থাকবে না, রিফিউজি প্রোটেকশনও সে পাবে না। তারপর হচ্ছে কি অ্যাকুইজিশন অফ নিউ ন্যাশনালিটি, সে অস্ট্রেলিয়ায় গেছিল হচ্ছে ফেয়ার অফ পারসিকিউশনের কারণে, যাওয়ার পরে সে ওই অস্ট্রেলিয়া থেকে সে অন্য আরেকটা জায়গায় অস্ট্রেলিয়ারই সে ন্যাশনালিটি নিয়ে নিছে, যদি ন্যাশনালিটি নিয়ে নেয় তখন আর সে রিফিউজি থাকবে না, তখন সে ওই দেশে নাগরিক হয়ে যাবে। সে ধরেন অস্ট্রেলিয়া গেছিল, পরবর্তীতে সে বেলজিয়ামের ন্যাশনালিটি নিয়ে নিছে, তখন কিন্তু সে আর রিফিউজি স্ট্যাটাসটা তার আর থাকবে না এবং সে রিফিউজি প্রোটেকশনও পাবে না। তারপর হচ্ছে কি রিফিউজাল অফ প্রোটেকশন, কোনো ব্যক্তি যদি রিফিউজি প্রোটেকশনটা সে নিজে স্বেচ্ছায় রিফিউজ করে দেয়, না আমি চাই না, আমার রিফিউজি প্রোটেকশনেরও প্রয়োজন নেই, আমি রিফিউজি স্ট্যাটাসেরও প্রয়োজন নেই আমার, তখন ওই সে যদি ভলান্টারি হচ্ছে রিফিউজি স্ট্যাটাসটা রিফিউজ করে দেয়, তখন সে আর ওই রিফিউজি স্ট্যাটাসটা পাবে না, তার রিফিউজি স্ট্যাটাসটা কি হয়ে যাবে, সিসেশনের মাধ্যমে টার্মিনেট হয়ে যাবে এবং বাতিল হয়ে যাবে, তখন তার ওই রিফিউজি স্ট্যাটাসটা আর বহাল থাকবে না। তো আজকের আলোচনা এতটুকুই। আজকের আলোচনায় আমরা দেখলাম ইন্টারন্যাশনাল লর একটা ইম্পর্টেন্ট কনসার্ন, যেটা গ্রোয়িং কনসার্ন আমরা জানি, রিফিউজি, সেই রিফিউজির ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম, যে রিফিউজি কাকে বলে, রিফিউজি কারা, কি করলে একজন রিফিউজি হবে, কি করলে কোনো ব্যক্তি এই গ্রাউন্ডগুলো থাকার পরেও রিফিউজি স্ট্যাটাস পাবে না, এবং কোন কোন গ্রাউন্ডের কোন কোন সার্কামস্টেন্সের কারণে একজন রিফিউজি স্ট্যাটাসটা পাওয়ার পরেও তার রিফিউজি স্ট্যাটাসটা পরবর্তীতে টার্মিনেট হয়ে যাবে, সেই বিষয়গুলো দেখার চেষ্টা করেছি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।